আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগ বা হচ্ছে মিডিয়াভাল হিস্ট্রি। মিডিয়াভাল হিস্ট্রি পড়ার আগে আমি কয়েকটা কথা বলি। সেটা হচ্ছে অ্যানশিয়েন্ট হিস্ট্রি। আমরা ইতিহাসকে সাধারণত তিনটি পিরিয়ডে ভাগ করি: অ্যানশিয়েন্ট পিরিয়ড, মিডিয়াভাল পিরিয়ড আর হচ্ছে মডার্ন পিরিয়ড। অ্যানশিয়েন্ট পিরিয়ডে দেখবে পুরোটাই কিন্তু হিন্দু রাজা মহারাজা এদের নিয়ে কথা বলা হয়, এবং মিডিয়াভাল হিস্ট্রিতে আমরা দেখি পুরোটাই কিন্তু মুসলিম শাসকের আন্ডারে ছিল ভারত তখন। তো মেন আমি পয়েন্টগুলো বলবো যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট থেকে ইম্পর্টেন্ট। সেগুলো হচ্ছে যখন মিডিয়াভাল হিস্ট্রি শুরু হলো বা মধ্যযুগের ভারতের ইতিহাস শুরু হলো, তখন ভারতে যদি আমরা দেখি সেরকম কোনো বড় কোনো রাজা ছিল না, সেরকম কোনো শাসক ছিল না যে পুরো ভারতবর্ষটাকে রাজ করতে পারবে। ভারত তখন বিভিন্ন ছোটো ছোটো প্রদেশে বিভক্ত ছিল, এবং ছোটো ছোটো প্রদেশে বিভিন্ন শাসকরা ভারতকে শাসন করছিল। তো ব্যাপারটা কি হলো, এই সুযোগে আরবরা, তখন আরবে মুসলিম ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা জানো মুসলিম ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছে হজরত মোহাম্মদ। তো আরবরা কী করছে, এই সুযোগে ভারতকে ক্যাপচার করার চেষ্টা চালাচ্ছে। তো একদম প্রথমে যদি আমি দেখি, পয়েন্ট ধরে ধরে তোমাদের বলবো, কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করবে। সেটা হচ্ছে আরব কনকিউজড সিন্ধ। কনকিউজড মানে হচ্ছে জয় করা, আরবদের সিন্ধ জয়। ব্যাপারটা কি, আরবে ছিল তখন হচ্ছে উমাইদ খলিফেট সেন্ট মোহাম্মদ বিন টুগলক টু কনকিউর সিন্ধ। আচ্ছা, যদি আমি ভালোভাবে বলি, সেটা হচ্ছে ডিটেলসে বলি, সেটা হচ্ছে শ্রীলঙ্কায় আরবরা একটা সন্ধি করেছিল যে শ্রীলঙ্কার রাজা যে আছে তিনি আরবে প্রত্যেক বছরই কী পাঠাবে, কিছু মূলধন পাঠাবে। তো সেরকম মূলধন শ্রীলঙ্কার গভর্নর যে ছিল বা রাজা যেটাই বলো, সে হচ্ছে আরবকে পাঠিয়েছিল সেরকম মূলধন। তো পাঠাতে পাঠাতে সেই জাহাজটা কী করে, সেই জাহাজটা হচ্ছে পাঞ্জাব প্রদেশে ওপর দিয়ে যেতে যেতে পাঞ্জাবের কিছু জলদস্যু থাকে, সেই জাহাজটাকে ক্যাপচার করে। তখন তখন পাঞ্জাবের গভর্নর ছিল কে, গভর্নর ছিল রাজা ডাহির। সিন্ধ প্রদেশের গভর্নর ছিল রাজা ডাহির। তখন আরব থেকে আরবের যে উম্মাইদ খলিফেত আছে, তখন কি আরবের খলিফা ছিল উম্মাইদ খলিফেত, মানে আরবের হচ্ছে মেন যে ছিল তিনি হচ্ছে উম্মাইদ খলিফেত, তাদেরকে খলিফা বলা হতো। তো উম্মাইদ খলিফেত কী করে, উম্মাইদ খলিফেত হচ্ছে দাহিরকে বলে যে আমাদের জাহাজটা ক্যাপচার হয়ে গেছে, সেটা যেন ছাড়িয়ে আরবে পাঠিয়ে দেয়। রাজা দাহির বলে সেটা তো আমাদের জাহাজ নয়, সেই জন্য দিতে অস্বীকার করে। তারপরে কি হয়, উম্মাইদ খলিফেত মোহাম্মদ বিন কাসিমকে সেই জাহাজটা উদ্ধারের জন্য পাঠায়। এবার এই জাহাজটা উদ্ধারের জন্য কবে পাঠায় হচ্ছে 712 খ্রিস্টাব্দে, এবং এটাই বলা হয় হচ্ছে ভারতে আরবদের বা মুসলমানের হচ্ছে প্রথম ভারতের প্রবেশ। তাহলে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট কি, ভারতে প্রথম মুসলিমরা কবে প্রবেশ করেছিল, সেটা হচ্ছে 712 এডিতে। দেখো লেখা আছে 712 এডিতে। কে প্রবেশ করেছিল, মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমকে কে পাঠিয়েছিল, উম্মাইদ খলিফেত পাঠিয়েছিল, কেননা তাদের জাহাজকে ক্যাপচার করে নিয়েছিল সিন্ধ প্রদেশের কারা, সিন্ধ প্রদেশের জলদস্যুরা। আর সিন্ধ প্রদেশে তখন কে রাজা ছিল, রাজা ছিল হচ্ছে ডাহির। রাজা ডাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের তখন একটা যুদ্ধ হলো। এই যুদ্ধটার নাম কি, যুদ্ধটার নাম হচ্ছে ব্যাটেল অফ দেওয়াল বা ব্যাটেল অফ রাও। ব্যাটেল অফ দেওয়াল বা ব্যাটেল অফ রাও, এই যুদ্ধটা কবে হয়েছিল, 712 এডিতে। এবং যুদ্ধে যেতে ভারতে এই প্রথম আরবরা তাদের রুল এস্টাবলিশ করলো কি জয়ের মাধ্যমে, সিন্ধ জয়ের মাধ্যমে। এটাই হচ্ছে আরব কনকিউজড সিন্ধ। এই গেল হচ্ছে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠানের প্রথম ধাপ। তারপরে আমরা দেখি কি আছে, পরপর নোটে আমরা যাব। আরব ইউজ টু ভিজিট ইন্ডিয়া বিফোর 7th century ফর দ্য ট্রেড ইন কেরালা। দে হ্যাভ অলসো এস্টাবলিশ এ মস্ক ইন কেরালা নোন অ্যাজ চেরামান জুমা মস্ক, ফার্স্ট মস্ক ইন ইন্ডিয়া। এটা একটা স্ট্র্যাটেজিকের মতো তোমরা মনে রাখতে পারো। এটা তো ছিল অ্যাটাক করেছিল, ইনভেন্ট করেছিল, কিন্তু তার আগেও আরবরা ভারতে কি করতে এসেছিল, ট্রেড করতে এসেছিল। 7th century BC। 7th century BC মানে কত, 600 থেকে 699 মধ্যে, 600 থেকে 699 মধ্যে হচ্ছে 7th century এডি, বিসি নয় এডি। তো তারপর এই যে গল্পটা, এই গল্পটা কোথায় লেখা আছে, এই গল্পটা লেখা আছে হচ্ছে কোথায়, চাচানামা বলে একটা বইতে। চাচানামা এই বই থেকে এই গল্পটা আমরা পেয়েছি। আর চাচানামা বইটার যে লিখেছে তার রাইটারের নামই আমরা জানতে পারি না। তো তোমাদের ডাইরেক্ট প্রশ্ন আসবে যে এই গল্পটা মোহাম্মদ বিন কাসিম আর দাহিরের যে যুদ্ধের গল্পটা আমরা কোথা থেকে জানতে পারি, তখন তোমাদের বলতে হবে চাচানামা। চাচানামা, তখন আরেকটা বই লেখা হয়েছিল, সেই বইটার নাম কি, সেই বইটার নাম হচ্ছে তারিকি সিন্ধ। খুব ইম্পর্টেন্ট, তারিকি সিন্ধ কে লিখেছে, মীর মোহাম্মদ মাসুদ। তারিকি সিন্ধের মীর মোহাম্মদ মাসুদ। তারপরে যদি আমরা দেখি, বাই 10th century মানে হচ্ছে 900 এডির দিকে, খলিফা ব্রোক ইন্টু রিজিওনাল কিংডম বাই দ্য তুর্কি। তো আরব, আমি বলেছিলাম ভারতে বিভিন্ন কোনো শক্তিশালী একটা শাসক ছিল না, সেরকম আরবেও কি হলো, 10th centuryতে খলিফা যখন রাজ করতো, খলিফা পদটা আস্তে আস্তে ক্ষমতা লোপ পেয়ে কি হলো, সেখানে বিভিন্ন রিজিওনাল কিংডমরা তুর্কিতে শাসন করতে চালু করলো। সেই জন্য স্ট্যানলি লেনপোল কি বলেছেন, অ্যান এপিসোড ইন হিস্ট্রি অফ ইন্ডিয়া অফ ইসলাম, এ ট্রিম্প উইদাউট রেজাল্ট। এটা তো আমাদের খুব একটা ইম্পর্টেন্ট না, তবুও পড়ে রাখা উচিত। এই হলো আরব কনকিউস্ট সিন্ধের গল্পটা। এখান থেকে ইম্পর্টেন্ট আমি বলে দিয়েছি। তারপরে যদি আমি যাই, মোহাম্মদ অফ গজনি। আচ্ছা, মোহাম্মদ অফ গজনির গল্পটা কি, আচ্ছা আমরা এখানে 900 সালে চলে গেছি। তারপরে আমরা কোথায় যাবো, হাজার এডি, 1000 থেকে 1027 পড়বো। 1000 থেকে 1027-এর মধ্যে ইম্পর্টেন্ট কী আছে সেগুলো আমি বলার চেষ্টা করব। সেটা হচ্ছে 1000 থেকে 1027 এডির মধ্যে এই মোহাম্মদ গজনি 17 বার ভারতে অ্যাটাক করেছে। মোহাম্মদ গজনির পরিচয় যদি আমি বলি, সেটা হচ্ছে মোহাম্মদ গজনি কোথায় ছিল, আফগানিস্তানের একটা প্রদেশ ছিল, সেটা হচ্ছে গজনি। সেই গজনিতে একটা ব্রাঞ্চ ছিল, বললাম ছোটো ছোটো রিজিওনাল কিংডমে ভেঙে গেছিলো, একটা ব্রাঞ্চ ছিল, সেই ব্রাঞ্চের একজন ছিল হচ্ছে হেড বলতে পারো, তার নাম হচ্ছে গজনি, মোহাম্মদ গজনি। তো মোহাম্মদ গজনির সেরকম
লোভ ছিল না, লোভ ছিল না বলতে রাজ্য শাসন করবে বা সাম্রাজ্য বিস্তার করবে সেরকম লোভ ছিল না, কিন্তু তার ধনসম্পদে প্রচুর লোভ ছিল। সে বিভিন্ন 17বার ভারত আক্রমণ করেছে, এটা খুবই ইম্পর্টেন্ট। সে কতবার ভারত আক্রমণ করেছে? 17বার ভারত আক্রমণ করেছে, এটা তোমরা মনে রাখবে ভালো করে। সে ভারতে বিভিন্ন যুদ্ধ করেছে, সেই যুদ্ধগুলো আমরা দেখে নেবো এক নজরে। 1100 না, 1001 কী করেছে? ওয়াহিন্ড 1, 1001 করেছে ওয়াহিন্ড 1, অলসো নোন অ্যাজ ব্যাটেল অফ হুন্ড বা ব্যাটেল অফ পেশোয়ার। তাহলে 1001 ইন্ডিয়াতে এসে ব্যাটেল অফ ওয়াহিন্ড করেছে, ব্যাটেল অফ হুন্ড বা ব্যাটেল অফ পেশোয়ার। তোমরা তিনটাই মনে রাখবে, যে কোনো তিনটাই মনে রাখতে হবে, পরীক্ষায় আসলে যাতে তোমরা সবগুলোই পারো। আচ্ছা, তখন যদি বলি, তখন সেখানে গভর্নর কে ছিল ইন্ডিয়াতে গভর্নর ছিল হচ্ছে জয়পাল। তাহলে হ্যাঁ, কতদূর গেছিলাম? সেটা হচ্ছে ব্যাটেল অফ ওয়াহিন্দ 1001 হয়েছিল। কার সাথে কার? তোমাদের এগুলো মনে রাখতে হবে। সেটা হচ্ছে মামুদের সাথে, গজনির মামুদের সাথে জয়পালের বিদ্রোহ হয়েছিল। এটা হচ্ছে ওয়াহিন্দ 1 বিদ্রোহ। তারপরে আমরা দেখবো আবার মেন যে যুদ্ধ হয়েছিল সেটা হচ্ছে 1008 এডিতে। 1008 এডিতে কী হলো? ব্যাটেল অফ ওয়াহিন্দ 2। ওয়াহিন্দ একটা জায়গার নাম, সেই জায়গার নাম অনুসারে যুদ্ধটার নামকরণ করা হয়েছে। ব্যাটেল অফ ওয়াহিন্দ 2 কী হলো? জয়পালের ছেলে ছিল আনন্দপাল, আবার আসলো। আবার অ্যাকচুয়ালি ওর যখন ধনসম্পদ লাগতো তখনই ও ইন্ডিয়াতে লুট করতে আসতো। মোহাম্মদ গজনি যখনই ওর টাকা পয়সা শর্ট হতো তখনই ও ইন্ডিয়াতে আসতো। আবার সেম জায়গাতে আসলো, সেম জায়গায়। তখন এই ইন্ডিয়ার সিংহাসনে কে বসেছিল? ইন্ডিয়া এই ওয়াহিন্দের সিংহাসনে বসেছিল জয়পালের ছেলে আনন্দপাল। এখানে এসে আবার একটা যুদ্ধ হলো। তাহলে কার সাথে কার যুদ্ধ হবে? সুলতান মামুদ, গজনির মামুদের সঙ্গে আনন্দপাল। এই যুদ্ধতে আবার কি হলো? সেম, মামুদ আবার আনন্দপালকে হারিয়ে দিল। তাহলে দেখো দুটোতেই কিন্তু মামুদ জিতেছে। প্রথম একটা জয়পালের সঙ্গে হচ্ছে ওয়াহিন্দ 1, সেকেন্ডেরটা মামুদের সঙ্গে আনন্দপালের, সেটা হচ্ছে ওয়াহিন্দ 2। তারপরে যদি দেখি তার আমরা অ্যাটাক 1014 এডিটে সে থানেশ্বর অ্যাটাক করেছে। থানেশ্বর মানে হচ্ছে কনজকে বলা হয় ভারতের সবথেকে সমৃদ্ধশালী শহর। সেই সময় ছিল, সে থানেশ্বরে অ্যাটাক করেছিল। বিভিন্ন ধরনের সোনা, রূপো, অনেক ধরনের ধন সম্পদ লুট করে নিয়ে গেছে। তারপর যদি দেখি 1018 এডিতে কনজকে কী করলো? কনজকে সে ডিফেট করলো, কনজকে সে হারিয়ে দিল। কাকে? কনজে তখন কে ছিল? কনজের রাজা ছিল বিন্ধধর। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কনজের রাজা বিন্ধধর। তারপরে এটা খুবই ইম্পর্টেন্ট, 1025 এডি। আচ্ছা, এই সময় সে কী করেছিল জানো? 1018 এডিতে সে যখন কনজ অ্যাটাক করলো তখন সে গেছিল গুজরাটের সোমনাথ টেম্পলে। কিন্তু সোমনাথ টেম্পলে কী হয়েছিল? একটা শিবলিঙ্গটা ম্যাগনেটিক ফোর্স ছিল, সেই জন্য সে ভয় পেয়ে গেছিল। শিবলিঙ্গটা হাওয়ায় ভাসছিল, কারণ শিবলিঙ্গটার চারদিকে কী ছিল? চারদিকে চুম্বক লাগানো ছিল, দেওয়ালে চুম্বক লাগানো ছিল, সেই জন্য শিবলিঙ্গটা হাওয়ায় ভাসছিল। তা দেখে তার প্রায় মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। সে যে তরোয়াল নিয়ে গেছিল, চুম্বকটা, সেই তরোয়ালটাকে টেনে নিচ্ছিল, সে প্রায় ভয় পেয়ে গেছিল। সে ভয় পেয়ে বাড়ি চলে গেছিল নিজের দেশে। তারপরে আবার এসেছে প্রিপেয়ার হয়ে 1015 এডিতে। 1015 এডিতে সে যখন সোমনাথ টেম্পলে খোঁজখবর নিয়েছে, সেখানকারই এক পূজারী বলেছিল যে সোমনাথ টেম্পলে ওই যে শিবলিঙ্গটা আছে সেটা কিছুই না, সেটা হাওয়ায় ভাসছে, কোনো ভূত কিছুই না, সেটা হচ্ছে নর্মাল ম্যাগনেটিক ফোর্সের জন্য। তো সেই যখন সে জানতে পেরে গেল এই সিক্রেটটা, তখন 1025 এডিতে সে আবার আসলো গুজরাটে সোমনাথ টেম্পল। এই সোমনাথ টেম্পল নিয়ে অনেক কথা আছে। সোমনাথ টেম্পল সেই মহাভারতের যুগ থেকে আছে ধরা হয়। পুরাণ অনুযায়ী আমরা ধরতে পারি সোমনাথ টেম্পল পুরাণের মতে বলা হয় যে মহাভারতের ওখান থেকে আছে। এই মন্দিরটা কারো করে? শিবা, ডেডিকেটেড টু শিবা। এই সোমনাথ, গুজরাটের সোমনাথে তখন কে রাজ করছিল? কারণ বলেছিলাম যে ইন্ডিয়া তখন অনেক রিজিওনাল কিংডম ছিল, বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ছিল। গুজরাটে ছিল ভীমা 1, দেখো লেখা আছে, তোমরা লিখে নেবে, ভীমা 1। তো 1025-এ সে সোমনাথ টেম্পল থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে গেছিলো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা যুদ্ধ। তারপরে যদি আমরা দেখি 1029 এডিতে তার শেষ যেই আক্রমণ ছিল সেটা হচ্ছে জাটদের সাথে হয়েছিল। ডাইরেক্ট প্রশ্ন আসবে, জাটদের সাথে যুদ্ধ কবে হয়েছিল? 1029 এডিতে হয়েছিল। তারপরে যদি আমি দেখি তার পরের বছর অর্থাৎ 1030 এডিতে মামুদ গজনি কী হলো? ম্যালেরিয়া রোগে মারা গেল। বিভিন্ন বড় বড় যারা শাসক আছে তারা দেখেছি বিভিন্ন ছোটো ছোটো এরকম ইভেন্টেই মারা যায়। মোহাম্মদ ঘুরিও বিভিন্ন একটা কারণে ঘোড়া থেকে পড়ে মারা গেছিল। তো এই ম্যালেরিয়া রোগে মারা গেছিল। আচ্ছা, তাকে বিভিন্ন টাইটেল দেওয়া হয়েছিল। তার বিভিন্ন টাইটেলগুলো কী কী? সেটা হচ্ছে বাদশিকান বা আইকোনোক্লাস্ট, মানে যে ট্র্যাডিশন মানে না, নিয়ম বাঁধা ট্র্যাডিশন মানে না। রেনেসাস অফ গজনিতে অনেক নবজাগরণ করেছিল, সেই জন্য রেনেসাস অফ গজনিও বলা হয়। আচ্ছা, তার সময় যে ইম্পর্টেন্ট পোয়েট ছিল, খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অল বিরুনি কী লিখেছিল? কিতাবুল হিন্দ তহকুল হিন্দ। ফিরদৌসি ছিল তার সময়। ফিরদৌসি কী ছিল? শাহনামা। ফিরদৌসিকে আবার কী নামে ডাকা হয়? হোমার অফ ইস্ট নামে ফিরদৌসিকে কিন্তু ডাকা হতো। তার সময় আরেকজন ছিল উডবি কী লিখেছে? কিতাব উল ইয়ামিনির হচ্ছে উডবি। তো এই গেল হচ্ছে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত। তাহলে আমরা পড়ে নিলাম হচ্ছে 1025 বা 1030 এডি পর্যন্ত। আমরা 1030 এডি পর্যন্ত পড়লাম। এরপরে আমরা দেখব হচ্ছে ঘুর ডাইনেস্টি। তো সেটা তোমরা পরের ভিডিওতে পাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবে, এবং যদি ভালো লাগে তবে লাইক করবে, সাবস্ক্রাইব করতে পারো। চলো, আজকের মতো টাটা। এরপরের দিন আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি। আমাদের এই সিরিজটা একদম পরপর যাবে, কোনো হবে না, প্রত্যেক দিন একটা করে সিরিজ আসবে। পুরো মিডিয়াল হিস্ট্রিটা এভাবে আমরা কভার করবো।